কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ে। 2-3 দিনের ছুটি পেলে তো কথাই নেই। বাঙালিদের সবচেয়ে প্রিয় 3টি বেড়ানোর জায়গা হলো দীঘা, পুরী, দার্জিলিং। আজ আমরা ঘুরতে যাব পুরীতে। 2 রাত 3 দিনে কিভাবে পুরী ঘুরে দেখব তার সমস্ত বিবরণ আছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ। যারা পুরী যাবেন বলে ভাবছেন তাদের অনেক সাহায্য করবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে জানাবো কিভাবে পুরী যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আর কিভাবে লোকাল সাইট সিন করবেন, কিভাবে পুজো দেবেন ইত্যাদি সকল কিছু। তাহলে চলুন জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করা যাক। পুরী কখন যাবেন? পুরী সারা বছরই যাওয়া যায়। আমরা গিয়েছিলাম বড়দিনের ছুটিতে। এবার আসি পুরী কিভাবে যাবেন। পুরী যাওয়ার সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। এখন তো বন্দে ভারত ট্রেনের জন্য পুরী ভ্রমণ আরও সহজ হয়ে গেছে। তবে হাওড়া থেকে পুরীর 4টি ট্রেন আছে। পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6:10 রওনা দিয়ে পৌঁছে যাবে 12:30টাতে। ভাড়া সিসিতে 1010 এবং ইসিতে 2040। এছাড়া পুরী শতাব্দী এক্সপ্রেস দুপুর 2:15-তে ছেড়ে রাত 9:50-এ পৌঁছবে। ভাড়া চেয়ার কারে 785 টাকা। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:40-এ ছেড়ে পৌঁছবে সকাল 7:10-এ। ভাড়া স্লিপারে 325 টাকা। কামাখ্যা পুরী এক্সপ্রেস সপ্তাহে একদিন যায়, শুক্রবার রাত 11:10 ছেড়ে পৌঁছয় সকাল 7:30-তে। ভাড়া স্লিপারে 295 টাকা। এবার আসি শিয়ালদা থেকে পুরী যাওয়ার ট্রেন। দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন চলে, সোম, বুধ এবং শুক্র। রাত 8টায় রওনা দিয়ে পুরী পৌঁছয় ভোর 4টেতে। ভাড়া 3A-তে 1010 টাকা। সাঁতরাগাছি থেকে সপ্তাহে একদিন শুক্রবার পুরী স্পেশাল ট্রেন ছাড়ে। রাত 8:30 ছেড়ে পুরী পৌঁছয় সকাল 4:30-তে। ভাড়া স্লিপারে 325 টাকা। এছাড়াও শালিমার থেকে 6টি ট্রেন আছে পুরী যাওয়ার জন্য, যেগুলি আপনাকে সহজেই পুরী পৌঁছে দেবে। ভাড়া 295 থেকে 325 টাকার মধ্যে। ভিডিওর স্ক্রিনে সমস্ত বিবরণ দিয়ে দিলাম। এছাড়া বাসে করে যদি পুরী যেতে চান তাহলে ধর্মতলা অথবা বাবুঘাট থেকে সারাদিনে পুরী যাওয়ার অনেক বাস ছাড়ে। ভাড়া 500 থেকে 600-র মধ্যে। সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। আমরা গিয়েছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। রাতের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের পুরী নামিয়েছিল সকাল 7:30-তে। আমাদের এই পুরী ভ্রমণ 3 দিনে ভাগ করা আছে। প্রথম দিন সমুদ্র স্নান এবং জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া। দ্বিতীয় দিন ওটিডিসির বাসে করে ভুবনেশ্বর ভ্রমণ এবং তৃতীয় দিন পুরীর লোকাল সাইট সিন। চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম দিনের জার্নি। প্রথমেই বলবো পুরীতে থাকবেন কোথায়। পুরীতে থাকার সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো স্বর্গদ্বার বিচ। এছাড়া আছে গোল্ডেন বিচ, পুরী বিচ, মেরিন ড্রাইভ বিচ এবং জগন্নাথ মন্দিরের আশেপাশেও প্রচুর থাকার হোটেল আছে। আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল, তাই আমরা একটা অটো ভাড়া করে চলে এলাম হোটেলে। হোটেল যদি বুকিং না থাকে তাহলে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে পেয়ে যাবেন প্রচুর অটো। একটা অটো বুক করে চলে আসুন স্বর্গদ্বার বিচে। অটো ভাড়া 100 থেকে 150 টাকা পড়বে। স্বর্গদ্বার বিচে সি ফিশিং অনেক হোটেল পেয়ে যাবেন। ভাড়া সিজন অনুযায়ী আপ ডাউন করে। পিক সিজনে প্রতিদিন 1000 থেকে 1800 টাকা পড়বে, আর অফ সিজনে 500 থেকে 1000-এর মধ্যে রুম পেয়ে যাবেন। ডেসক্রিপশনে
স্বর্গদ্বার এবং মেরিন ড্রাইভের কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর দিয়ে দিলাম। আমরা ছিলাম পতিতা পবন রেসিডেন্সিতে। ভাড়া পড়েছিল দিন প্রতি 1800 টাকা। যেহেতু পিক সিজন ছিল, চলুন হোটেলটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সকালের ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে আমরা যাব সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম মাত্র 5 মিনিটের হাঁটা পথে সমুদ্র সৈকত। একটু হাঁটতেই সামনে পড়ল পুরীর সুবিশাল সমুদ্র সৈকত। বড় বড় ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। বেশিরভাগ মানুষের মুখেই শোনা যায় তারা বহুবার পুরী এসেছেন এই সমুদ্রের টানেই। কাজেই যত দিন গেছে পুরীকে মানুষ নতুন রূপে খুঁজে পেয়েছে। ভোরের সূর্যোদয় থেকে বিকেলের সূর্যাস্তের সাক্ষী থেকেছেন প্রচুর পর্যটক। ক্যামেরাবন্দি হয়েছে সেই ছবি, তারপরেও একটুও আকর্ষণ কমেনি। স্নান সেরে চলে এলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন এবং পুজো দিতে। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। আর এই প্রচলিত বিশ্বাস অনুসারেই শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। দেশের 4 প্রান্তে শ্রী বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার অন্যতম হল পুরীধাম। বাকি 3টি ধাম হল দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দিরের দর্শনে আসেন। মন্দিরে পুজো দিয়ে চলে এলাম লাঞ্চ করতে। একটু বিকেল হয়ে গিয়েছিল। পুরীতে খাওয়া দাওয়া কি করবেন? সকালে ব্রেকফাস্ট লুচি, পুরি, ইডলি ইত্যাদি পেয়ে যাবেন। দাম পড়বে 30 থেকে 50-এর মধ্যে মাথা পিছু। দুপুরে লাঞ্চে বাঙালি হোটেল পেয়ে যাবেন। সবজি ভাতের থালি 100 থেকে পেয়ে যাবেন। আমরা লাঞ্চ করেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। রাতের ডিনারে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন, মাথা পিছু 100 থেকে 150-এর মধ্যে। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে সন্ধেটা কাটিয়ে দিলাম মন্দির চত্বরে। পরের দিনের ঘোরার জন্য ওটিডিসির কাউন্টার থেকে টিকিট বুকিং করে রাখলাম। ভাড়া পড়ল 535 টাকা এসি বাস। দ্বিতীয় দিন। এবার জেনে নেওয়া যাক ওটিডিসি ট্যুর প্যাকেজ সম্পর্কে। ওটিডিসি কাউন্টারটি পুরীর সমুদ্র সৈকত স্বর্গদ্বার থেকে 500 মিটারের দূরত্বে অবস্থিত। কি কি আছে এই প্যাকেজে? চন্দ্রভাগা বিচ, কনারকের সূর্য মন্দির, ধৌলিগিরি শান্তিস্তূপ, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি এবং সবশেষে নন্দনকানন। প্রতিদিন সকাল 6:30টায় পান্থনিবাস থেকে বাস ছাড়ে, আর সেই বাস আপনাকে সারাদিন ঘুরিয়ে সন্ধ্যে 6:30টাতে পুরীতে নিয়ে আসবে। আপনি প্রাইভেট কার বুক করেও যেতে পারেন। ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় ঘুরছে, প্রাইভেট কারে ঘুরবেন নাকি ওটিডিসি বাসে করে ঘুরবেন? এক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা 2-3 জন থাকেন তাহলে ওটিডিসি বাসে করে ঘোরাই ভালো। আমরা সকাল 6টাতে হোটেল থেকে বেরিয়ে একটি অটো নিয়ে চলে এলাম পুরীর পান্থনিবাসে। এখান থেকে ঠিক 6:30টায় আমাদের বাস ছেড়ে দিল। 7:30টা নাগাদ এক জায়গাতে দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন ধৌলিগিরি বা ধবলগিরি। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত
ধৌলি পাহাড় বা ধবলগিরি। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল সেই বিখ্যাত কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গ রাজা উৎকলের সাথে মগধের রাজা সম্রাট অশোকের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে সম্রাট অশোক 1.5 লক্ষ মানুষের প্রাণ নিয়েছিলেন এবং তাতেই এই দয়া নদীর জল রক্তে ভেসে গিয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশোক হওয়ার স্মৃতিতে ধৌলির চূড়ায় 1971 থেকে 72 সালে জাপানি বৌদ্ধ সংঘ ও ওড়িশার সরকার মিলে তৈরি করে দুগ্ধধবল শান্তিস্তূপ, যা ধৌলি নামে পরিচিত। এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি আছে। তার মধ্যে 2টি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেতপাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এছাড়া এই স্তূপের বাইরে লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী বা ঘটনার চিত্রপট খোদিত আছে। আর এর প্রবেশের সময়ই চোখে পড়বে একজোড়া হলুদ সিংহ এবং 4টি প্রবেশপথে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবেন। তারা যেন দয়া নদীর এই উপত্যকার সব কিছু নজর রাখছে প্রতিনিয়ত। ধৌলিগিরি থেকে বেরিয়ে আমাদের এর পরের গন্তব্যস্থল ছিল ওড়িশার লিঙ্গরাজ মন্দির। আগ্রার কথা মাথায় গেলে আমরা তাজমহলের কথা ভাবি, সেভাবেই পুরীতে গেলে জগন্নাথ মন্দির, দিল্লি গেলেই কুতুব মিনার, আর ভুবনেশ্বর গেলেই লিঙ্গরাজ মন্দির। এর মানে ভুবনেশ্বর গেলে লিঙ্গরাজ মন্দির দর্শন করবে না এমন সনাতন ধর্মীয় লোক খুঁজে পাওয়া যাবে না। উড়িষ্যাকে মন্দিরের রাজ্য বললে ভুল কিছু বলা হবে না। উড়িষ্যাতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরসমূহ। তেমন একটি প্রাচীন মন্দির উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি উড়িষ্যার ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির হওয়ায় হিন্দুদের সবচেয়ে বড় তীর্থস্থান এটি। শিব ও বিষ্ণুর মিলিতভাবে স্থাপিত মন্দির এটি। এমন 2টি ভগবানের মিলিত রূপ অন্য কোনো মন্দিরে দেখা যায় না সাধারণত। সে কারণেই মন্দিরটি সবার কাছে বেশি পরিচিতি লাভ করেছে। তবে মন্দিরের মধ্যে মোবাইল, ক্যামেরা এবং জুতো পরে যাওয়া নিষিদ্ধ। তার জন্য বাইরে কাউন্টারে জমা রেখে ভিতরে প্রবেশ করতে হবে। লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে একাদশ শতাব্দীর মধ্যে নির্মাণ করা হয় সুবিশাল এই মন্দির। এই দেবালয়ের সঙ্গে কলিঙ্গ স্থাপত্যের মিল রয়েছে। লিঙ্গরাজ মন্দির তৈরি করেন ললাটেন্দু কেশরী। 615 থেকে 657 খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার শাসক ছিলেন তিনি। এই দেবালয়ের নাট মন্দির ও 2টি গম্বুজ দ্বাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে অনুমান। লিঙ্গরাজ মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে বিন্দুসাগর সরোবর। বিশাল এই জলধারাকেও নিয়ে রয়েছে একাধিক জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, ভারতের মূল নদীগুলোর জল রয়েছে এই সরোবরে। অনেকের আবার বিশ্বাস করেন মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী, যা বিন্দুসাগরে এসে পড়েছে। এই মন্দিরে স্নান করলে রোগ ব্যাধি দূর হয় বলেও বিশ্বাস করেন বহু মানুষ। লিঙ্গরাজ মন্দির দেখে আমাদের বাস আমাদের নিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যস্থল উদয়গিরি এবং খণ্ডগিরিতে। মানুষের তৈরি শিল্প শিল্পীর নিপুণ প্রচেষ্টাকে সার্থক রূপ দেয়। মুহূর্তের মধ্যে মাথাটা ঘুরে যায়, অনেক ভাবার পরও পাওয়া যায় না কোনো ব্যাখ্যা। সেই শিল্প আগামী প্রজন্মের কাছে হয়ে দাঁড়ায় এক অভাবনীয় বিস্ময়। তেমনই বিস্ময়কর শিল্পের এক অসাধারণ শিল্প হল উদয়গিরি ও খণ্ডগিরি। উদয়গিরি ও খণ্ডগিরি মূলত 2টি পাহাড়। এটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। রাস্তার দুপ্রান্তে মুখোমুখি দাঁড়ানো 2টি কিছুটা প্রাকৃতিকভাবে আর কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি হয়েছে এই পাহাড়। উদয়গিরি ও খণ্ডগিরি একসময় একটাই পাহাড় ছিল। যখন এই 2 পাহাড় মিলিত ছিল তখন এর নাম ছিল শুধুমাত্র উদয়গিরি। উদয়গিরি নামকরণের পিছনে একটি বিশেষ কারণ ছিল। উদিতমান সূর্য। সূর্য যখন তার রশ্মি ছড়িয়ে উদিত হয় তখন প্রথমেই এসে পড়ে এই উদয়গিরির উপরে। সেই থেকে নাম হয়েছিল উদয়গিরি। উড়িষ্যা যেহেতু মন্দিরের রাজ্য, তাই যখন উড়িষ্যার বিভিন্ন প্রান্তে মন্দির নির্মাণ করা হতো তখন এই উদয়গিরি থেকেই
পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হতো। একসময় এই পাথর কাটতে কাটতে উদয়গিরি দুভাগে বিভক্ত হয়ে যায়, মাঝখান থেকে হয়ে যায় একটি রাস্তা। সেই থেকে উদয়গিরি দুভাগে বিভক্ত হয়ে দুটি আলাদা আলাদা নামকরণ হয়ে যায়। এখন এক প্রান্তে উদয়গিরি আর অন্য প্রান্তে খণ্ডগিরি। পাহাড় দুটিতে সর্বমোট 33টি গুহা আছে। উদয়গিরি ও খণ্ডগিরিতে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 25 টাকা। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে এই দুইটি পাহাড়ে প্রবেশ করতে গেলে একটাই কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। যেখানে আগে প্রবেশ করবেন অর্ধেক টিকিট কেটে আর অর্ধেকটি আপনার হাতে দিয়ে দেবে অন্য পাহাড়ে এন্ট্রির জন্য। ভুবনেশ্বর শহরের অন্যতম আকর্ষণ হল নন্দনকানন। নন্দনকাননের আক্ষরিক অর্থ হল স্বর্গের উদ্যান। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক হল ভুবনেশ্বর তথা ভারতের একটি 437 হেক্টর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। 1960 সালে প্রতিষ্ঠিত। এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব চিড়িয়াখানা এবং অ্যাকোরিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং এর কিছু অংশকে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। নন্দনকাননের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। ক্যামেরার জন্য টিকিট করতে হয়। বিভিন্ন ক্যামেরার জন্য বিভিন্ন মূল্যের টিকিট আছে। চিড়িয়াখানাতে প্রবেশ করার পরেই প্রথমেই আপনারা দেখতে পাবেন অনেকগুলো ব্যাটারি চালিত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পুরো চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য আপনি এই ব্যাটারি চালিত গাড়ি নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। এখানে জঙ্গল সাফারির ব্যবস্থা আছে। আপনি বাসে করে জঙ্গল সাফারি করতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকা। বাসে করে যখন আপনি জঙ্গল সাফারিতে বের হবেন তখন বাসের সামনে থেকে খোলামেলা ঘুরে বেড়াতে দেখতে পাবেন বাঘ, সিংহ, ভালুকের মতো ভয়ানক প্রাণী। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর পশু, পাখি, প্রাণী ঘুরে বেড়াবে, যা দেখতে সত্যিই চমৎকার। পার্কের একপাশে রয়েছে সুবিশাল লেক। এই লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 2 সিটারের জন্য 50 টাকা, 4 সিটারের জন্য 100 টাকা আর ফ্যামিলি বা 6 সিটারের জন্য 150 টাকা। এছাড়া লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য রোপওয়েরও ব্যবস্থা আছে। এই পুরো চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ভাড়া পড়বে বড়দের জন্য মাথাপিছু 50 টাকা এবং ছোটদের জন্য মাথাপিছু 30 টাকা। এত বড় এরিয়া নিয়ে এই পার্কটি অবস্থিত যে আপনাকে পার্কটি ঘুরতে হলে পুরো দিনটাই লেগে যাবে। এই পার্কের মধ্যে সরীসৃপ প্রাণীদের জন্য আলাদা করে একটি সরীসৃপ পার্ক আছে। পার্কটির প্রবেশপথে রয়েছে বিশাল বড় একটি ডাইনোসরের ভাস্কর্য। সরীসৃপ পার্কের ভিতর শুধুমাত্র সরীসৃপ প্রাণী দ্বারাই ভরপুর, যেমন সাপ, গিরগিটি, কচ্ছপ, কুমির ইত্যাদি। কর্ণাটকের সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কর্ণাটক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটা ইঞ্চি পাথরের ভাস্কর্য ও কারুকার্য সমৃদ্ধ। মন্দিরের সর্বনিম্ন স্তরে প্রধানত হাতি দেখতে পাবেন।
মন্দিরের গায়ে রয়েছে 1700-রও বেশি হাতির ভাস্কর্য। এর ওপরের অংশে দেখতে পাবেন অসংখ্য দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগের পৌরাণিক মূর্তি, নৃত্যরত নরনারীর মূর্তি। ইরোটিক স্কাল্পচারের জন্য খাজুরাহো মন্দিরের শিল্পকলার পাশেই স্থান পায় কোনারকের মৈথুনরত মূর্তিগুলি। মন্দিরের শিখর অংশে প্রাচীন কামসূত্রের বিভিন্ন মুদ্রা ছাড়াও সমকামিতা, বহুগামিতা, এমনকি পশুর সাথে যৌনাচারের ভাস্কর্য দেখতে পাওয়া যায়। তাছাড়া এই মন্দিরে সঙ্গীত এবং নৃত্য সম্পর্কিত অনেক ভাস্কর্য দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ ওডিসি নৃত্যের 128টি নৃত্য ভঙ্গিমা খোদাই করে তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রেরও দেখা মেলে, যেমন মাদল, ঢোল, মৃদঙ্গ, খোল, কাঁসর, করতাল, তানপুরা, বীণা, সানাই, শঙ্খ, বাঁশি, সিঙ্গা প্রভৃতি। এছাড়াও দেখতে পাওয়া যায় রাজনীতি, যুদ্ধ ও প্রশাসন সম্বন্ধীয় যাবতীয় ভাস্কর্য। কিভাবে রাজা বিচার ব্যবস্থা চালাচ্ছেন, রাজদরবারের নানান দৃশ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দোষীদের হাতির পায়ের তলায় পিষে ফেলা, রাজার যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধের ভাস্কর্য। সামগ্রিক মন্দিরের কথা বলতে গেলে বলাই যায় আদতে সূর্য মন্দির হলেও কেবল বিশ্বাসের জন্য নির্মিত হয়নি এই মন্দির। মানুষকে শিক্ষিত করার জন্য এটি একটি বিশ্বকোষ, একটি জাদুঘর বা একটি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়েছিল, হয়তো যা আধুনিক এনসাইক্লোপিডিয়ার 3D মডেলের সমান। কোনারকের সূর্য মন্দিরে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 40 টাকা। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। বাস আমাদের নামিয়ে দিল পুরীতে। সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে চলে এলাম হোটেলে। তৃতীয় দিন, পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে এলাম সানরাইজ দেখতে। সানরাইজ দেখে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিনে। এর জন্য একটি অটো ভাড়া করলাম। অটো ভাড়া নিল 700 টাকা। প্রথমে চলে এলাম গুন্ডিচা মন্দিরে। এটি হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এরপর চলে গেলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি নরেন্দ্র সরোবর দেখতে। নরেন্দ্র সরোবর থেকে চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। এখানকার পরিবেশ এতটাই সুন্দর, আপনাকে মোহিত করে দেবে। এখানে তৈরি করা আছে আস্ত একটা বৃন্দাবন।
বৃন্দাবন দেখে চলে এলাম তোতাপুরী আশ্রমে। এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু শ্রী তোতাপুরী মহারাজের মহাসমাধিস্থল। গভীর নির্জন বনভূমির মধ্যে এই আশ্রমেই তিনি তার জীবনের শেষ 40 বছর ছিলেন। তোতাপুরী আশ্রম থেকে বেরিয়ে লাইট হাউসের পাশ দিয়ে চলে এলাম হোটেলে। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেলে চলে এলাম মন্দিরের চূড়ার ধ্বজা পাল্টানো দেখতে। প্রতিদিন বিকেল 5টায় এটি পরিবর্তন করা হয়। মন্দিরের ধ্বজা পাল্টানো দেখা শেষ করে চলে এলাম স্বর্গদ্বার বিচের ধারে। স্বর্গদ্বার জায়গাটি আসলে একটি শ্মশান এবং একে ঘিরে গড়ে উঠেছে পুরো অঞ্চলটি। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই শ্মশানে শবদেহ দাহ করলে তারা সরাসরি স্বর্গে যেতে পারেন। পুরীর সমুদ্র সৈকতকে ঘিরে পসরা সাজিয়ে বসেছে অসংখ্য দোকান, যেখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। এছাড়া বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানও আছে। সি বিচের ধারে মাছ ভাজার দোকান আছে। সামুদ্রিক মাছগুলি সারি দিয়ে সাজানো থাকে দোকানে। পুরীর অন্যতম আকর্ষণ হলো খাজা। বিভিন্ন দামে বিক্রি হয় এই খাজা। ঘিয়ের ভাজা থেকে শুরু করে তেলে ভাজা খাজা বিখ্যাত, যেমন কাকাতুয়া, গাঙ্গুরাম আদি নৃসিংহ। এছাড়া কত বিখ্যাত খাজার দোকান আছে পুরীতে। এইভাবেই সারা সন্ধেটা কেনাকাটা করে কাটিয়ে দিলাম। পুরী সমুদ্র সৈকতের সৌন্দর্য আলাদা করে জায়গা করে নিয়েছে মানুষের মনে। কখনো সে চঞ্চল, আবার কখনো উত্তাল, আবার সে কখনো শান্ত। যুগ যুগ ধরেই সেই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গ্রহণ করে চলেছেন পর্যটকরা। পুরীতে আমাদের 4 জনের টোটাল খরচ হয়েছিল 15,000 টাকা। মাথাপিছু খরচ পড়েছিল 3,750 টাকার মতো। এবার বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন ছিল রাত 10টা 40-এর জগন্নাথ এক্সপ্রেস। একটি অটো ভাড়া করে চলে এলাম পুরী স্টেশনে। পুরী সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। হোটেল ভাড়া করার সময় দরদাম করে নেবেন। গাড়ি ভাড়া করার সময় দরদাম করে তবেই গাড়ি ভাড়া করবেন। যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না। সমস্ত মন্দিরে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ। ভিতরে ছবি তোলা নিষেধ। কিছু মন্দিরে মোবাইল ও চামড়ার জিনিস নিয়েও প্রবেশ নিষিদ্ধ। রাত 10টার পর সৈকতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে।